ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর কে বাঁচায় গল্পের ছোট প্রশ্নগুলো। তো ছোট প্রশ্নগুলো আলোচনা করার আগে আমি যদি একবার ছোট্ট করে বিষয়টি একটুখানি বলে দিই, তাহলে তোমাদের প্রশ্নগুলো বুঝতে এবং বলতে সুবিধা হবে। দেখো, এই গল্পটি একজন মানিক বন্দ্যোপাধ্যায়ের বিরচিত কিসের গল্প না, এই গল্পটি হচ্ছে বাস্তববোধ থেকে দূরে গিয়ে এক মিথ্যে আদর্শবাদের আঁকড়ে থাকা বিকারগ্রস্ত মানুষের কাহিনী। সেই আদর্শবাদের বিকারগ্রস্ত আদর্শবাদের মানুষটি হচ্ছে কে না, সে হচ্ছে মৃত্যুঞ্জয়। সে কী করেছিল, সে একদিন অফিসে যাওয়ার পথে, এটা কোন সময় রচনা, এটি 50-এর মরণোত্তরের সময় রচনা। তো সে কোথায় যেত, অফিসে একজন উচ্চপদস্থ কর্মচারী, সে অফিস যেত ট্রামে বাসে, তাই স্বাভাবিকভাবেই এই 50-এর মরণোত্তরের সময় যে দুর্ভিক্ষ পীড়িত মানুষের মৃত্যু কিন্তু তার চোখে পড়েনি। পড়তো কি, সে খবরের কাগজে সাধারণত দেখত, কিন্তু সে সেদিন পায়ে হেঁটে যেতে গিয়ে সে কিন্তু এই দৃশ্য দেখেছিল। তারপরে সে অফিসে যায়, অফিসে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, তারপর সে চিন্তাভাবনা করে সে কী করবে, সে নিজেকে দোষী ভাবে। হ্যাঁ, কিন্তু তার এইগুলো ভাবার কোনো কারণ নেই। সে আদর্শ মুক্তির পথ কি সেটা কিন্তু খুঁজে বের করতে পারেনি, এবং সে আস্তে আস্তে কী করে, নিজেকে উন্মাদ করে ফেলে, পাগল করে ফেলে, এবং রিফিল ফান্ডে সমস্ত টাকা দিয়ে দেয়। ঠিক আছে, নিজের ছেঁড়া জামা পরে থাকে, এবং শেষকালে সেটাও বিলীন হয়ে যায়। একটি মগ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে, নিজে উন্মাদ হয়ে যায়। ঠিক আছে, এই যে কাহিনী, এই কাহিনী নিয়েই কে বাঁচায় গল্পটি বিরচিত হয়েছে। আর বিশদে আলোচনা আমার প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিও, পেয়ে যাবে। তো এই জায়গায় মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা জিনিস বোঝাতে চেয়েছেন, যে এই থেকে কিন্তু মুক্তির পথ কিন্তু বের করতে হবে। এখান থেকে আমাদের নিষ্কৃতি হতে গেলে আমরা যেটা পাই আর কি, সভ্যতার যে চূড়ান্ত পথ, কে বাঁচে কে বাঁচি, ঠিক আছে। অর্থাৎ এখানে কি করতে হবে, আমাদের আত্মবিশ্বাসটাকে বাড়াতে হবে, প্রতিবাদী কণ্ঠটাকে জোর করতে হবে, এবং কেন মানুষের মৃত্যু হচ্ছে সেই মৃত্যুর আসল কারণ অনুসন্ধান করতে হবে, এবং সেটাকেই প্রোটেকশন কিন্তু দেওয়ার ব্যবস্থা করতে হবে। যেমন বর্তমান আমরা করোনা ভাইরাসের জন্য বিভিন্নভাবে আতঙ্কিত হয়ে উঠছি। ঠিক আছে, তো চলো এবার শুরু করি। এখান থেকে যে 1 নম্বরের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোতে দেখা যাক। তো প্রথমেই এখান থেকে এই উৎসটি একটি প্রশ্ন আসে, উৎসটা সম্পর্কে, অর্থাৎ কোথায় থেকে নেওয়া হয়েছে, এটা কি না, 1350 বঙ্গাব্দে সারদা কুমার দাস সম্পাদিত ভৈরব পত্রিকায় এটি প্রথম বর্ষের সারসংখ্যায় প্রকাশিত হয়। পরে এটা পরিমল গোস্বামী সম্পাদিত মনান্তর গ্রন্থে স্থান পায়। লেখকের নাম কি না, মানিক বন্দ্যোপাধ্যায়। দেখো এরপর এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসে সেগুলো। প্রথমে দেখো, সে অফিসে যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু। এতদিন সে শুধু শুনেছে, পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা, আর চোখে পড়লো তার ফুটপাতে হাঁটা তার বেশি। আচ্ছা, এখানে প্রশ্ন আসে, সেদিন অফিসে যাওয়ার পথে, তাহলে সে কিসের মৃত্যুতে কখন দেখলো, মৃত্যু দেখলো অফিসে যাওয়ার পথে। আচ্ছা, এতদিন সে কি শুনে এসেছে ফুটপাতে মৃত্যুর কথা, আজ সে প্রথম ফুটতে। আচ্ছা, তারপর প্রশ্ন দেখো, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। তো এখান থেকে প্রশ্ন আসে, ফুটপাতে তার হাঁটার বেশি প্রয়োজন হয় না কেন, এর উত্তরটাও দেওয়া আছে নিচেতে দেখো। না হলে দর্শনটা আগে হয়ে যেত, দর্শনে, কারণ বাড়িতে কী জন্য তার হতো, দরকার হয় না, কারণ বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটে সে কী করতো, ট্রামে উঠতো, এবং নেমেই তার অফিসের দরজা, এবং সেই কারণেই তার কিন্তু যাওয়া হয়নি, মানে তার মৃত্যু আগে দেখা হয়নি। আর তার, আচ্ছা, এখান থেকে আরও একটি প্রশ্ন আসে দেখো, বাড়িটি তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সেখানে ফুটপাতও বেশি নেই। অর্থাৎ তার বাড়িটি কোথায়, শহরের এক নিরিবিলি অঞ্চলে যেখানে ফুটপাত বেশি নেই, লোকে মরতেও যায় না বেশি। ঠিক আছে, চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে। তাহলে এই সমস্ত কারণের জন্য তার মৃত্যু কিন্তু, ফুটপাতে মৃত্যু কিন্তু এতদিন দেখা হয়ে ওঠে না। এখন এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে, তার বাজার হাট কে করে, চাকর ও ছোট ভাই করে। তার বাড়িটি কোথায়, নিবিড় অঞ্চলে। ঠিক আছে, তারপর আবার দেখো, কয়েক মিনিট মৃত্যুঞ্জয় সুস্থ, শরীরটা অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়, মানসিক বেদনার সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। অফিসে পৌঁছে নিজের ছোট
কুঠুরিতে ঢুকে সে ধপ করে চেয়ারে বসে পড়লো। তখন সে রীতিমতো কাবু হয়ে পড়ে। একটু বসেই আয় আচ্ছা তাই উঠে গেল কলঘরে, দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভর্তি যা কিছু খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত, সব বমি করলো। তাহলে এই জায়গা থেকে প্রশ্ন হচ্ছে কি, তার মনে আঘাত পেলে কি হয় না, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আচ্ছা সে তারপরে কোথায় গিয়েছিল না, সে কী করেছিল, ধপ করে গিয়ে কী করেছিল, চেয়ারে বসে পড়েছিল। আচ্ছা সে বাড়ি থেকে কী কী খেয়ে এসেছিল না, এসেছিল ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত। তা সব কী করে ফেলেছিল, বমি করে ফেলেছিল। ঠিক আছে। তারপরে আবার দেখো পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এসেছে, তাহলে পাশের কুঠুরি থেকে কে খবর নিতে এসেছিল, নিখিল খবর নিতে এসেছিল। কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল খাচ্ছিল। তখন মৃত্যুঞ্জয় কী করছিল, জল খাচ্ছিল। গ্লাসটা খালি করে নামিয়ে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে, সে কোন দিকে তাকিয়ে রেখেছিল, শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে। অফিসে সে নিখিল প্রায় সমপরস্ত। তাহলে অফিসে সে নিখিলে প্রায় সমপরস্ত। সে বলতে এখানে কার কথা বলা হয়েছে, আচ্ছা সে বলতে এখানে মৃত্যুঞ্জয়ের কথা বলেছে। মাইনে দুজনের সমান। তাহলে দুজন, মৃত্যুঞ্জয় ও নিখিল। একটা বেশ একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। তাহলে কে 50 টাকা বেশি পায় বা কত টাকা বেশি পায়, মৃত্যুঞ্জয়। নিখিলের শরীরটা কেমন, এখানে বর্ণনা দেওয়া হয়েছে। দেখো নিখিলের শরীরটা হচ্ছে রোগা। প্রশ্ন আসতে পারে নিখিলের শরীরটা কেমন, নিখিলের শরীর হচ্ছে রোগা, তীক্ষ্ণ বুদ্ধি, একটু আলসে প্রকৃতির লোক। ঠিক আছে। মৃত্যুঞ্জয় 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোট 2টি সন্তানের পিতা হয়েছে। তাহলে মৃত্যুঞ্জয় কত বছর আগে বিয়ে হয়েছে, নিখিলের 2 বছর আগে বিয়ে হয়েছে। আচ্ছা তার কয়টি সন্তান, কত বছর আগে বিয়ে হয়েছে, 8 বছর টোটাল। ঠিক আছে। তার মোট কয়টি সন্তান, 2টি সন্তান। ঠিক আছে। সংসারে তার নাকি মন নাই। অবসর সময়টা সে কি পড়ে কাটাবার সিদ্ধান্ত নিয়েছিল না, মৃত্যুঞ্জয় সবাইটা নিখিল অবসর সময়টি কি পড়ে সিদ্ধান্ত নিয়েছিল না, একটা চিন্তার জগৎ গড়ে তুলে কাটিয়েছিল। বই পড়ে আর চিন্তার জগৎ তুলে কাটিয়ে দিতে চেয়েছিল। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয় কেউ সে খুব পছন্দ করে। আচ্ছা হয়তো মৃদু একটা অবজ্ঞা ভালোবাসে। আচ্ছা এইটা খুব প্রশ্ন আসে। হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। সেই মৃদু অবজ্ঞাটা কেন না মৃত্যুঞ্জয় শুধু, আচ্ছা মৃত্যুঞ্জয়ের কেমন, শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলে নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ঐতিহ্যের আদর্শবাদ কল্পনা তাপস বলে। ঠিক আছে। এই জন্য তাকে কিন্তু একটা মৃদু কী করে, অবজ্ঞা করে। ঠিক আছে। এইটা আর কি, প্রাচীন সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। আচ্ছা মৃত্যুঞ্জয় দুর্বলচিত্ত ভাবপ্রবণ আদর্শবাদী হলেও কোনো কথাই ছিল না। দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞা করে তোলে। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক প্রতিক্রিয়া স্লথ, নিস্তেজ নয়। শক্তির একটা উৎস আছে তার মধ্যে। তাহলে শক্তির একটা উৎস আছে তার মধ্যে, কার মধ্যে দিয়ে, মৃত্যুঞ্জয়ের মধ্যে দিয়ে। ঠিক আছে। আচ্ছা অধ্যায়ে শব্দরূপ দেওয়ার চেষ্টা করে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে তার একটা অংশ। নিখিল পর্যন্ত এই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। তাহলে কে কাবু হয়ে যায়, নিখিল কার কাছে, মৃত্যুঞ্জয়ের কাছে। এই মৃদু ঈর্ষার সঙ্গে সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। অর্থাৎ মৃদু ঈর্ষা হয়ে সে কী ভাবে না, সেটা ভাবে কি যে সে নিখিল না হয়ে সে যদি মৃত্যুঞ্জয় হতো তাহলে সে ভালো হতো, কারণ নিখিল তো একটু আলসে কুড়ি। ঠিক আছে। তারপর দেখো মৃত্যুঞ্জয়ের রকম দেখে নিখিল অনুমান করতে পারলো যে বড় একটা সমস্যা সঙ্গে তার সম্মুখীন হয়েছে আর কি। তার মৃত্যুঞ্জয় রকম দেখে কি অনুভব করলো যে সে একটা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে আর কি। সার্সিতে আটকানো মৌমাছির মতো। এই সার্সি শব্দের অর্থ কি, সার্সি শব্দের অর্থ হচ্ছে আঠাতে। ঠিক আছে। মৌমাছির মতো সে মাথা করছে, সেই স্বচ্ছ সমস্যার কারণ অর্থহীন, অনুচিত, কাঠিন্য। এবং সে আরও কি বুঝলো যে সে তার কঠিন সমস্যাটা, অর্থাৎ নিখিল বুঝতে পারলো সে যে সমস্যায় ভুগছে সেটা কিন্তু খুবই কঠিন। ঠিক আছে। আচ্ছা কি হলো রে তোর, নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো। এখন প্রশ্ন আসে নিখিল সন্তর্পণে কি প্রশ্ন করেছিল, কি হলো রে সে, তার উত্তরে সে কে দিয়েছিল, মরে গেল, না খেয়ে মরে গেল। এখানেও আবার প্রশ্ন আসছে মরে গেল, না খেয়ে মরে গেল, কে মরে গেল, সেই অনাহারে ফুটপাতবাসীটি মরে গেল। আধমনি অর্ধ ভাষণে যেন আর্তনাদ করে বলল মৃত্যুঞ্জয়। আরও একটি প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। কি পরিষ্কার দেখতে পাচ্ছে না, ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজ সাধ্য ব্যাপারটাকে সে সাধারণ করতে
পাচ্ছে না, সেটা আশ্চর্য নয়। সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে এবং তার জন্য ধারণ শক্তিতে ধরিতেছে। ফুটপাতে এই বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুর রূপ। তাহলে কি তাকে বেশি ভাবিয়ে তুলেছিল অর্থাৎ মৃত্যুঞ্জয়কে? এই ফুটপাতে কিন্তু মৃত্যুটা। না খেয়ে মরা কি ও কেমন, কত কষ্ট না খেয়ে মরতে, কী রকম কষ্ট, ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যাতনা ভয়ঙ্কর? তাহলে এই প্রশ্নগুলো কার মনের মধ্যে ঘটছিল? মৃত্যুঞ্জয়ের মনের মধ্যে। কী কী প্রশ্ন? না খেয়ে মরা কি কেমন কষ্ট না বেশি, কীরকম ক্ষুধার যন্ত্রণা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি, এইসব প্রশ্নগুলো। অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে অন্য কথা বলে। তার নিখিল প্রশ্ন করে জবাবে সে কী কথা বলেছিল? না, ভাবছি আমি বেঁচে থাকতে লোকটা না খেয়ে মরে গেল, এই অপরাধে প্রায়শ্চিত্ত কী? এখন প্রশ্ন হচ্ছে এই অপরাধে প্রায়শ্চিত্ত কী? কোন অপরাধের কথা বলছে? অর্থাৎ মৃত্যুঞ্জয় নিজে খাচ্ছে, কিন্তু এই যে ফুটপাতের অনাহারে মানুষটি সে না খেয়ে পড়ে মারা গেল, এটা কি তার পাপ বলে মনে হচ্ছে? এটাই তার প্রায়শ্চিত্ত। জেনে শুনে এতকাল 4 বেলা করে খেয়েছি পেট ভরে, যথেষ্ট রিফিল ফান্ড হচ্ছে না লোকের অভাবে, আর এদিকে ভেবে পাই না আমি সময় কাটাবার জন্য, ধিক শতধিক আমাকে। এই কথাটি কে বলেছে, কেন বলেছে? না, এটা মৃত্যুঞ্জয় বলেছে। ধিক শতধিক আমাকে কেন বলেছে? না, সে লোকগুলো মারা যাচ্ছে খাবার অভাবে, অথচ সে 4 বেলা করে খাচ্ছে। তাছাড়াও কি রিফিল ফান্ডের টাকা যথেষ্টভাবে বিলি হচ্ছে না, সময় ফান্ড বিলি হচ্ছে না, অথচ সে সময় কি করে কাটাবে সেটা বুঝতে পারে না, সেই জন্য নিজেকে ধিক্কার জানিয়েছে। ঠিক আছে, মৃত্যুঞ্জয় চোখ ছল ছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। আচ্ছা, দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই এই জগতে। এখান থেকে প্রশ্ন আসে কিসের চেয়ে সরছে আর কিছু নেই দরদের চেয়ে। ঠিক আছে, নিখিলের মনটা খারাপ হয়ে যায়। দেশের সমস্ত দরদ পঞ্জীভূত করে ঢাললেও এই আগুন নিভবে না, ঘুরবে। এখান থেকে একটি প্রশ্ন আসে, দেশের কি ঢাললে এই আগুন নিভবে না? তা দেশের সমস্ত দরদ পঞ্জীভূত করে ঢাললেও আগুন নিভবে না। অন্যের বদলে সমৃদ্ধি পরিণত হবে। অন্যের বদলে কিসের পরিণত হবে? সমৃদ্ধিতে পরিণত হবে। খুব ভালো প্রশ্ন এগুলো কিন্তু। প্রশ্ন আসে দেখো, ভিক্ষে দেওয়ার মতো অস্বাভাবিক পাপ ও আজ যদি পূর্ণ হয়, জীবনের অন্যের মানুষের দাবি জানাবে কিসে? তাহলে কিসকে পাপ বলা হয়েছে? অন্যকে। ঠিক আছে, রূঢ় বাস্তব নিমেষে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা অনিয়ম নয়। এটা খুব প্রশ্ন আসে, রূঢ় বাস্তব নিয়মে কোনটা আর কি? লাইনটা প্রায় প্রশ্ন আসে, তখন তোমাদের এটা লিখতে হবে, রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়। তাহলে কাকে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়? তখন হচ্ছে রূঢ় বাস্তব বা তার নিয়মকে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি সরাসরি প্রশ্নগুলো আরও চলে যাই। যেমন নিখিল প্রতি মাসে কত জায়গায় টাকা দিত? 3 জায়গায় টাকা পাঠাতে হতো। ঠিক আছে, সে টাকা কীভাবে পাঠাতো? মানি অর্ডার ফর্ম ফিল আপ করে। মৃত্যুঞ্জয়, আচ্ছা একটা কাজ করে, এখান থেকে যে প্রশ্নগুলো আসে আমি সেগুলো সরাসরি চলে যাচ্ছি। একটা কাজ করে দিবি ভাই, কোন কাজ করে দেওয়ার কথা বলা হয়েছে? কে বলেছিল কথাটা? না, মৃত্যুঞ্জয় বলেছিল। কি কাজ করে দেওয়ার কথা বলেছিল? না, টাকাটা কি করতে হচ্ছিল? রিফিল ফান্ডে টাকা গুনে গুনে পাঠাতে হবে। তারপরে প্রশ্ন এখান থেকে যেগুলো আসে আমি পরপর চলে যাচ্ছি, কারণ অত রিডিং করলে সময় অনেক লেগে যাবে। বাড়িতে তোর 9 জন লোক। কজন লোক? 9 জন লোক। মাইনে টাকায় মাস চলে না, তার মাস কিছু চলে না মাইনে টাকায়, তাকে কি করতে হয়? প্রতি মাসে ধার করতে হয়। ঠিক আছে, ভেতরে সে পড়ছিল, এর সন্দেহ নেই। এটি কার? এটি হচ্ছে মৃত্যুঞ্জয়। ঠিক আছে, আচ্ছা, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছিল। আচ্ছা, কে একবেলা খাওয়া ছেড়ে দিয়েছিল? না, টুনুর মা। আচ্ছা, টুনুর মায়ের যে স্বাস্থ্য অবস্থা, না খেয়ে থাকলে কদিন চলবে? না, তার দিন 15 দিন টিকতে পারবে। ঠিক আছে, নিখিল ভেবেছিল বন্ধুকে কি বলবে? না, এখান থেকে একটি খুব প্রশ্ন আসছে। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। কি ভাবছিল? সে ভেবেছিল যে এইভাবে দেশের লোকে বাঁচানো যায় না। হ্যাঁ, যে অন্ন পাওয়া যে অন্ন পাওয়া যাচ্ছে, সে অন্নটা পেটে যাবে কারো না কারো। সে যে রিফিল ফান্ডে দিচ্ছে আছে, সেটা কি? সেটা একজনের, যারা আড়ালে মরছে তাদেরকে কিন্তু বাঁচানোর কোনো চেষ্টা করছে না, যারা সামনে মরছে তাদেরকে বাঁচানোর একটা চেষ্টা হচ্ছে। এতে থেকে কিন্তু কিছু করা যাবে না। ঠিক আছে, এখান থেকে একটি প্রশ্ন আসে, সে শুধু বলল ভুরিভোজটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। কে বলেছিল এটা? ঠিক আছে, ভুরিভোজটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, এটি কে বলেছিল? এটা নিখিল বলেছিল, মৃত্যুঞ্জয়কে বলেছিল। আচ্ছা, সমাজ দর্শন থেকে বিচার করলে কি করা যায়? না, সমাজ দর্শন থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খেয়ে মারাটা বড় পাপ। ঠিক আছে, ওটা পাশবিক অত্যাচার। কোনটি পাশবিক অত্যাচার? এই সমাজ দর্শনের দিক থেকে যদি দেখে যে নিজেকে
10 জন, এইটা আর কি, ঠিক আছে, 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খেয়ে মারাটা, ঠিক আছে, এটাই পাশবিক অত্যাচার। আচ্ছা, 1 কাপ অখাদ্য গ্লুইয়াল কে খেলো? না, এটা মৃত্যুঞ্জয় খেলো। গ্লুইয়াল কি? গ্লুইয়াল হচ্ছে ভাতের মাড় জাতীয় জিনিস, ঠিক আছে। বেশ। অফিসের মৃত্যুঞ্জয়ের কি কি পরিবর্তন হতে থাকলো? না, সে দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে থাকে, একসময় বেরিয়ে যায়, বাড়িতে তাকে পাওয়া যায় না, শহরের আদি অন্ত ফুটপাতে সে ঘুরে বেড়ায়, ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাতের ধারে, এগুলো হামাগুড়িতে থাকে, এগুলো তার পরিবর্তন কিন্তু হতে থাকলো। আচ্ছা, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা কেমন? শোচনীয় হয়ে উঠলে। আচ্ছা, টুনুর মা কি নিয়েছে? বিছানা নিয়েছে, মানে কি, সে শরীর অসুস্থ হয়ে পড়েছে। মৃত্যুঞ্জয়কে বারবার এখানে আসতে হয় কেন? না, বারবার কাকে, এ দেখো, বাড়ির ছেলেপুলে সকলের তাগিদ দিয়ে স্বামীকে খোঁজে বার করে পাঠিয়ে দেয়, মৃত্যুঞ্জয়কে সেই জন্য বারবার আসতে হয়, ঠিক আছে। আচ্ছা, মৃত্যুঞ্জয় খানিক এসে কি বলে? খুঁজে বেরোতে এসে মৃত্যুঞ্জয় বলে কি যে খানিক পরে আসছে। আচ্ছা, নিখিলকে বারবার আসতে হয় কারণ না, টুনু মা তাকে কি করে? সকাতরে অনুরোধ জানাই বলে। সে যেন কি অনুরোধ জানায়? টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায়, কি অনুরোধ জানায়? না, সে যেন একটু কি নজর রাখে মৃত্যুঞ্জয়কে দেখে। নিখিল তার পরিবর্তে কি বলেছিল? না, নিখিল বলেছিল যে আপনি যদি সুস্থ হয়ে ওঠেন, ঘরের দিকে তাকান, তখনই আমি আসা যাওয়া করবো বা নজর দেবো, ঠিক আছে। এরপর থেকে টুনুর মা বলে উঠতে লাগলো, বেশ, ঠিক আছে, এই যে আমার মনে হতে লাগলো পাগল হয়ে যাব, ঠিক আছে, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। কে বলেছে? এটা টুনুর মায়ের কথা বলে। আচ্ছা, এখান থেকে একটি প্রশ্ন আছে, কেবলই মনে পড়ে ফুটপাতের, কাদের কথা মনে পড়ে? ফুটপাতের ওই লোকদের কথা, ঠিক আছে। দারুণ একটা হতাশা জাগে ওর মনে। কার মনে হতাশা জাগে? এটি মৃত্যুঞ্জয়ের মনে হতাশা জাগে। নিখিল শোনে আর মুখ কালি হয়ে যায়। কি নিখিল শোনে আর কালি হয়ে যায় কেন? না, তার সেই বস্তাপতা যে আদর্শের কথাগুলো বলে থাকে, তারপরে সেগুলো আর কি। তারপর দেখো, মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ দেখেও টের পাওয়া যায় না যে কথার মানে সে আর বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে তার প্যাচ অর্থহীন হয়ে গেছে। তাহলে কি পরিবর্তন হয়ে গেছে মৃত্যুঞ্জয়ের? মৃত্যুঞ্জয় যে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, তার কিন্তু এটি কারণ। তার হাতে একটি কি ছিল? হাতে একটি মগ, ও 10 জনের সঙ্গে ফুটপাতে গিয়ে সে মারামারি করে কি বলতো? খেতে পাইনি, গাঁ থেকে এসেছি, খেতে পাইনি, খেতে দাও। আচ্ছা, তার গায়ে কি ছিল? সিল্কের ধুলি আর সাদৃশ্য অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, পরনে কি ছিল? পরনে ধুতির বদলে আসে কি? ছেঁড়া ন্যাকড়া। তার গায়ে কি লেগেছিল? মাটি জামা হয়ে, মানে তার গায়ে তার মাটি জামা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে। তার চেহারা কেমন কেমন হয়েছিল আর কি, ঠিক আছে। তার চেহারার মৃত্যুঞ্জয়ের কী কী পরিবর্তন হয়েছিল? মৃত্যুঞ্জয়ের ধুলি মলিন সিল্ক জামা অদৃশ্য হয়ে যায়, পরনে ধুতি বদলে আসে ছেঁড়া ন্যাকড়া, তার গায়ে আসে মাটির জামা দৃশ্যমান হয়ে ওঠে, দাড়িতে মুখ ঢেকে যায়, ছোট্ট একটি মগ হাতে 10 জন পড়তে, এইসব পরিবর্তনগুলো আসে। এই প্রশ্নটা করলে তোমরা 100% অ্যান্সার দিতে পারবে, এবং যতটা সম্ভব আমি লাইন টু লাইন তোমাদের বিশ্লেষণ করে দিলাম। এগুলো খুব মনোযোগ সহকারে দেখো, আর ভিডিও যদি শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।